ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। এই হ্যালো, এক্সকিউজ মি, তুমি রিয়ার ছোট ভাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। ইনফ্যাক্ট আজকে নাকি আপনাকে কোনোদিন দেখেছি কিনা সেটাও তো মনে করতে পারছি না। আমাকে তুমি এর আগে কখনো দেখোনি। আমি তোমাকে দেখেছি তোমার বড় বোনের মোবাইলের ছবিতে। আমি তোমার বড় বোন প্রিয়ার বান্ধবী। আচ্ছা, তুমি আমাকে এখন এটা বলেছো রিয়া আজ ভার্সিটিতে আসেনি কেন? আসলে আপুর শরীরটা আজ ভালো নেই, তারা নাকি খুব বেশি মাথা ব্যথা করছে, তাই আমি জিজ্ঞাসা করলাম। সে বলল ভার্সিটিতে আসতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই নোটগুলো রিয়াকে দিয়ে দিও, এখানে আজকের পড়ালেখা আছে। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপুর কাছে এগুলো পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আপু একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো না, তুমি কি বলবে? তুমি তো আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতোই, তাই কি বলবে বলো। না মানে আপু, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আমি ছোটবেলা থেকেই সুন্দর। আমার আম্মু আমাকে বলতো ছোটবেলায় নাকি আমি আরো বেশি কিউট ছিলাম। আপনি কিন্তু এখন অনেক কিউট। আচ্ছা আপু, আপনার বাসা কোথায় জানতে পারি? সেটা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার বোনের কাছে জিজ্ঞাসা করলেই তো পারো। তোমার বোন আমার ব্যাপারে সবকিছুই জানে। যাই হোক, এখন আমি আসি, আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। ওদিকে ড্রাইভার আঙ্কেলও চলে এসেছে। এই বলে মেঘা সেখান থেকে চলে গেল। আর আকাশ মেঘা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা মেয়ে দেখছে নাকি আকাশের পরি সেটাই বুঝতে পারছে না। একটা মেয়ে মানুষ এতটা সুন্দর হতে পারে আকাশ জীবনে এই প্রথমবার দেখলো। সত্যি সে এত সুন্দর মেয়ে মানুষ আজকের আগে কখনোই দেখেনি। মেঘা এতটাই সুন্দরী যে আকাশ যেন প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেললো। যাই হোক, এরপর আকাশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেও ততক্ষণে মেঘা সেখান থেকে চলে গেছে। তারপর সে ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই সে তার বোনের রুমে চলে গেল। আপু, এই নোটগুলো তোর বান্ধবী আমাকে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার টেবিলের উপর রেখে দে, আমি পরে দেখে নেব। এখন আমার শরীরটা ভালো হয়নি, মাথা ব্যথা এখনো পুরোপুরি কমেনি। আচ্ছা আপু, তোর এই বান্ধবীকে তো এর আগে কখনো দেখিনি। এই মেয়েটা সত্যি অনেক সুন্দর। জানিস আপু, আমি তো মেয়েটাকে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। দেখ, সব বাজে বকা বন্ধ কর। ভুলে যাস না মেয়েটা তোর চাইতে বয়সে বড়, তাই এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আর কখনোই এমন চিন্তা ভাবনা করবি না। তাছাড়া তুই মেগা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না। তার সম্পর্কে কোনো কিছু না জেনে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারে অনুচিত। জানি না আপু, কারোর ব্যাপারে এভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, কিন্তু আমি সত্যি বলছি, মেয়েটাকে আমার অনেক ভালো লেগে গেছে। সত্যি বলতে, শুধু যে ক্রাশ খেয়েছি সেরকমটা নয়, আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। বললাম তো এসব ফালতু বকা বন্ধ করার, চুপচাপ এখান থেকে চলে যা। এসব ফালতু বকলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে বিচার দেব। আকাশ তখন আর কোনো কথা না বলে তার বোনের রুম থেকে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। এটা তার প্রতিদিনকার রুটিন। ভার্সিটি থেকে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে না গেলে তার যেন একদমই ভালোই লাগে না। বন্ধুদের সঙ্গে সারাটা বিকেল আড্ডা দিল, আর তারপর সন্ধ্যার পরে বাসায় ফিরে আসলো। বাসায় এসে আর কি পড়াশোনা। বাসায় এসে যদি পড়তে না বসে তাহলে আম্মু আর বড় বোনের বকা শুনতে হবে। তাই এর চাইতে ভালো পড়তে বসা। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর চলে গেল আরো বেশ কয়েকদিন। সেদিন আকাশ আর রিয়া দুজনে একসঙ্গেই ভার্সিটিতে যাচ্ছিল। ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই হঠাৎ করে মেঘার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে, হ্যালো মিস, হাউ আর ইউ? তুমি কি আমাকে কিছু বলছো নাকি? হ্যাঁ, এখানে তো তুমি ছাড়া অন্য কেউ নেই, তাই তো আমি তোমাকেই বলছি। কেমন আছো তুমি? তুমি আমার ছোট, তাই আমি তোমাকে তুমি করে বলছি, কিন্তু আমি তো তোমার সাথে বয়সে বড়। তুমি কেন আমাকে তুমি করে কথা বলছো? আপনি ডাক্তার, কেমন জানি পরপর লাগে, তাই আমি সচরাচর কাউকে খুব বেশি একটা আপনি আপনি করে কথা বলি না। আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের সঙ্গে তুমি তুমি করেই কথা বলে যাই। যাই হোক, আমি কিন্তু এখন আমার উত্তরটা পেলাম না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো নেই, ভালো থাকার চেষ্টা করি কিন্তু ভালো থাকতে পারি না। কেন, তোমার আবার কি এমন হলো যে তুমি ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারো না? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, একজনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে আমি আমার মনের কথা
বলতে পারছি না। এটাই সবচাইতে বড় সমস্যা। দেখ আকাশ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটা তোকে আমি বলেছি তুই ওই পাগলের সঙ্গে কথা বলিস না, তাহলে এই পাগল তোর সঙ্গে সঙ্গে তোর মাথা খারাপ হয়ে যাবে। এখন চল, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই, তুই এরকম কেন করছিস? তোর ছোট ভাই কিছু বলতে চাইছে, ওর কথাটা বলতে দে শুনি, ও কি বলে, তারপর না হয় ক্লাসে যাওয়া যাবে। আরে আমি তোকে কি বললাম তুই শুনতে পাসনি নাকি? এই ছেলের মাথায় সমস্যা আছে, এই ছেলের সঙ্গে থাকলে তোর মাথা খারাপ হয়ে যাবে। আর আমি চাই না আমার বন্ধু পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। তাই তোকে বলছি তুই আমার সঙ্গে চল। আপু, তুই কিন্তু আমার সঙ্গে চিট করছিস। তুই এটা করতে পারিস না। হাজারো তুই আমার বোন, তোর উচিত আমাকে সাহায্য করা। তা না করে তুই আমার আরো অপকার করছিস। তুই যদি ভালো কিছু করতে তাহলে আমি অবশ্যই তোকে সাহায্য করতাম, কিন্তু এখানে আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। মেঘা চল তো এখান থেকে। আকাশ মেঘাকে দেখা মাত্রই এ বলে রিয়া মেঘাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘার চলে যাওয়া দেখছিল। সত্যি মেয়েটা বড্ড মায়াবী, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো চেহারা। কিন্তু আমার বোন কেন সবকিছু জেনেও না জানার ভান করলো? কেন মনের কথাটা বলতে দিল না? আজ বাসায় গিয়ে বোনের সঙ্গে কথা বলবে বলে ঠিক করে যে আকাশ। আর এই ভাবতে ভাবতে এসে ক্লাসরুমে চলে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর যখন বাসায় আসলো তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আপু, কি সমস্যা তোরা? আমাকে বল তো শুনি। তুই কেন মেঘার সাথে আমাকে কথা বলতে দিলি না? মেঘাকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে চলে গেলি। কারণ ওই যে তোকে বললাম না, তুই মেঘাকে ভালোবাসিস, ওইটাতে আমার সমস্যা নেই। কিন্তু তুই মেঘার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না, ওখানেই আমার সমস্যা। আরে ভাই, আমি মেঘার সঙ্গে সম্পর্ক করতে চাই, ওর ফ্যামিলির সঙ্গে না। ওর ফ্যামিলি যাই হোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু মেঘাকে চাই। সত্যি রে ভাই, আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এই জন্যই তো বলছি এমন কিছু করিস না যেটা তোর জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ মেঘার ফ্যামিলির মানুষজন একদম ভালো না। মেঘার ফ্যামিলি ছেড়ে এখানে থাকে একটু শান্তিতে থাকার জন্য। ওর ফ্যামিলির মানুষজন খুব বাজে, ওর বাবার ভাই দুজনই গ্যাংস্টার। সে যাই হোক তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা তো তুই খুব ভালো করেই জানিস আমি কাউকে পরোয়া করি না। আমি যখন মেঘাকে ভালোবেসেছি তখন আমি মেঘাকে আমার মনের কথা বলবো, আর আমার ভালোবাসা আমি জয় করে নেব। আমার মনে হয় তোর ডানা গজিয়েছে, ডানাগুলো ছেঁটে ফেলা উচিত। শোন, তুই আমার একমাত্র ভাই, আমি জেনে শুনে তোকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু আকাশের রিয়া কোনো কথা না শুনে সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর সে মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে ইউনিভার্সিটিতে গিয়ে সেই মেঘাকে প্রপোজ করবে। যেমন চিন্তা তেমনই কাজ, কারণ আকাশ কখনোই থেমে যাওয়ার মতো পাত্র নয়। সে যখন কিছু একটা ঠিক করে তখন সে সেটা করেই থাকে। তাই সে পরের দিন একটু সকাল সকালই ভার্সিটিতে চলে আসলো। মেঘা সবে মাত্র ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। আর তখনই সে মেঘার সামনে একটা ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, মেঘা জীবনে কোনোদিন প্রেম করেনি, তাই জানি না কিভাবে প্রপোজ করতে হয়। তবে তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ মেঘা। ডু ইউ লাভ মি? আরে আকাশ, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতো। তোমাকে আমি সবসময় আমার ছোট ভাইয়ের নজরেই দেখি। আর এসব তুমি কি বলছো? যা বলছি একদম সত্য কথাই বলছি, এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি। আমি সত্যি বলছি, তোমায় সেদিন যখন প্রথম দেখেছি তখনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনাও করতে পারছি না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা পসিবল নয়। তাই আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে গেলাম। প্লিজ ম্যাডাম, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। মেঘা, ফ্যামিলির জায়গায়, আর ভালোবাসা ভালোবাসার জায়গায়। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার ফ্যামিলি যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি। তোমার ফ্যামিলি কি সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আরে তোমার কি মাথা খারাপ নাকি? তোমাকে কি বললাম আমি? তুমি শুনতে পাওনি? আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেব না, বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি তোমার ফ্যামিলির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে রাজি আছি। তবে তুমি আমায় অ্যাকসেপ্ট করো।
আগে তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা হোক, তারপর যেভাবেই পারি তোমার ফ্যামিলিকে আমি রাজি করাবই। এটা শোনা মাত্রই মেঘা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে চাইছে না, তখনই আকাশ আবার পেছন থেকে মেঘার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হলো মেঘা? আমি তো বললাম তোমার ফ্যামিলিকে যেভাবে হোক আমি রাজি করাবো, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যাচ্ছ কেন? আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আগে চিন্তা ভাবনা করে দেখি তোমার প্রপোজাল সত্যি একসেপ্ট করা যায় কিনা। দেখো, তোমাকে আমি চিনলেও তোমার সম্পর্কে সেরকম কোনো কিছুই আমি খুব ভালো করে জানি না, তাই তোমার ব্যাপারে আগে আমার খোঁজ খবর নেওয়া উচিত। আমার ফ্যামিলি তোমায় মেনে নেবে কিনা সেটা চিন্তা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমার যত ইচ্ছে তত চিন্তা করো, কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমার উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ হওয়া চাই, কারণ আমি তোমায় ভালোবাসি। আর যদি তুমি আমাকে না বলে দাও তাহলে কিন্তু আমি তোমার সামনেই সুইসাইড করব। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলেই দেখা যাবে। এখন আগে আমাকে সবটা ঠান্ডা মাথায় ঠান্ডা করে দেখতে দাও। এরপর আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেঘা সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে গেল। সেদিন ভার্সিটি থেকে আসার পথে হঠাৎ করেই আকাশের বাইক অ্যাক্সিডেন্ট করানো। আকাশ পায়ে প্রচণ্ড ব্যথা পায়, একটা পা ভেঙে যায়, তাই তাকে বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়। সেদিন রিয়া আকাশের সঙ্গে দেখা করতে গেল, তখন কেবিনে কেউ ছিল না, তাই আকাশ রিয়াকে বলল, আপু, আমি যে ব্যথা পেয়েছি এই সম্পর্কে কি মেঘা কিছু জানে না? মেঘা তো একদিন আমার সঙ্গে দেখা করতে আসলো না। ভার্সিটির সবাই যেখানে জানে সেখানে মেঘার না জানার কথা নয়। তো মেঘা কেন আসলো না সেটা তো আমি বলতে পারবো না। কি বলি সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। মেঘার সব কিছু জানে, তারপর আমার সঙ্গে একটাবার দেখা করতে আসলো না। তাছাড়া মেঘা তো সেই দিনের পর থেকে ভার্সিটিতে আসছে না। আমি তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। তার ফোন নাম্বার বন্ধ, তার বাড়ির ঠিকানা জানি না। কি বলিস? হঠাৎ করে মেঘা কোথায় উধাও হয়ে গেল? আচ্ছা, তুই একটা কাজ কর, একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে হসপিটাল থেকে ছুটি দিবে কবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হসপিটাল থেকে ছুটি কবে দেবে এটা তোর জন্য ইম্পর্টেন্ট? না তোর পা পুরোপুরি ভেঙে গেছে, হসপিটাল থেকে যাওয়ার পর আরও 1-1.5 মাস থেকে বিশ্রাম নিতে হবে, তারপর একটু হাঁটাচলা করতে পারবি। আরে আপু, তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটাই কর। তুই একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে ছুটি কবে দিবে। রিয়া তখন আর কোনো কথা না বলে নার্সের কাছে জিজ্ঞাসা করতে গেল। না আর তো বল 2 দিন পর ছুটি দেবে। তখন রিয়া এসে আবারও সেটা আকাশকে জানালো। এটা শুনে আকাশ বলল, আপু, তুই আমার জন্য একটা উপকার করতে পারবি? একটা কাজ করতেই ভার্সিটিতে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে মেঘার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আয়। তুই তো মেঘার বন্ধু, তাই প্রিন্সিপাল স্যার তো কি কোনো সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে। অতঃপর আকাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চলে আসে রিয়া। এর পরের দিন যখন ভার্সিটিতে গেল সে, তখন কোনো রকমে প্রিন্সিপাল স্যারের কাছে মেঘার ব্যাপারে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে একটু দরকার ছিল তাই এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিয়া, হঠাৎ তুমি কেন? বলো না, কি বলবে? স্যার, আমি আসলে মেঘার ব্যাপারে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম। মেঘা তো কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না, তার ফোন নাম্বারও বন্ধ বলছে। ও আসলে ওর বড় ভাই এসেছিল সেদিন, তাই ওকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, তাই হয়তো সে ভার্সিটিতে আসছে না। তাছাড়া ওর বড় ভাই তো বলেছিল কি সপ্তাহখানেকের মধ্যে ওকে আবার ঢাকায় ফিরিয়ে দেবে। ওর বড় ভাইয়ের কোনো নাম্বারও আমার কাছে নেই, তাই আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটু মেঘার ফাইল চেক করে আমাকে বলতেন ওর বাড়ির ঠিকানাটা কোথায়, তাই আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম। আসলে ওর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, ওগুলো আমার খুব দরকার, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি দেখে তোমাকে জানাচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার আলমারি থেকে বেশ কিছু ফাইল বের করলো আর তারপর সেগুলো ঘেঁটে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর প্রিন্সিপাল স্যার একটা ফাইল নিয়ে তারপর মেঘার ঠিকানাটা একটা কাগজে লিখলো আর সেটা রিয়ার হাতে তুলে দিয়ে বলল, এটাই হলো মেঘার গ্রামের বাড়ির ঠিকানা, কিন্তু সাবধান, একটা বিষয় তোমাকে বলে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু তুমি ওকে কোনো ঝামেলা করো না। আসলে মেঘার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো একটু জানো, তাই খুব সাবধানে যেও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, কারণ মেঘ তার ফ্যামিলি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, তাই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, যেন তুমি খুব ভালোভাবে ওখানে
থেকে ফিরে আসতে পারো, কারণ মেঘার ফ্যামিলির লোকজন খুবই গিরিঙ্গিবাজ মানুষ। এরকম মানুষ আমি আর জীবনে দেখিনি। আমি আগে এরকম জানলে মেঘাকে কোনোদিনও আমার ভার্সিটিতে ভর্তিই করাতাম না। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। এই বলে রিয়া প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে আসলো। আর তারপর কাগজটা আকাশের হাতে তুলে দিল আর বলল, এই যে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নিয়ে এসেছি। তবে প্রিন্সিপাল স্যার নিজেও কিন্তু অনেকবার সাবধান করে দিয়েছে, যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ মেঘার ফ্যামিলির মানুষজন একদম ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এখন তাহলে বাসায় চলে যা। আর খবরদার, এ ব্যাপারে কিন্তু কখনোই কাউকে কিছু বলবি না। এটা আমার সিক্রেট জিনিস। অতঃপর রিয়া বাসায় চলে আসলো। আর এদিকে আকাশ তার যে ডাক্তার ট্রিটমেন্ট করছে তার সঙ্গে কথা বলতে লাগলো। আমার সুস্থ হতে কতদিন লাগবে? এই তো খুব বেশি হলে আর 15 দিন। কারণ তুমি তো আমায় বলেছো আমি যেন তোমাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেই, তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায়। আপনার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আপনি আমার ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। কারণ আপনাকে তো বললাম, আমার খুবই সিক্রেট একটা কাজ আছে যেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই আগে তো আমাকে সুস্থ হতে হবে, তা না হলে তো হবে না কিছুই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সুস্থ করে তুলবো। তবে একটা কথা আমি বুঝতে পারছি না, মানুষ তো অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য সময় নেয় যাতে সে পুরোপুরিভাবে সুস্থ হতে পারে, কিন্তু তুমি কেন এরকম তাড়াহুড়ো করছো? আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন, আপনি ডাক্তার আর আমি আপনার পেশেন্ট, তাই আমার ব্যাপারে এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটুকু বলেছি সেইটুকুতেই তুষ্ট থাকেন। আপনার প্রয়োজন টাকা, আর আমার প্রয়োজন তাড়াতাড়ি আমার পা ভালো হওয়া। আপনি আপনার টাকা পেয়ে যাচ্ছেন, তাই আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাকে যতটা সম্ভব সুস্থ করে তোলার জন্য। এই বলে ডাক্তারকে কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এরপর বেশ কিছুদিন সময় কেটে গেল, কিন্তু আকাশ হসপিটালের বেডে বসে বসে শুধুই চিন্তা করছে হঠাৎ করে মেঘার কি হলো। মেঘা তো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। আর এদিকে প্রায় 20 দিনের মতো সময় অতিবাহিত হয়ে গেছে। কেন মেঘা এখনো ঢাকায় ফিরে আসছে না? আকাশের সময় যেন কাটতে চাইছে না। সে আর কিছুই চিন্তা করতে পারছে না। তবে কি মেঘার সঙ্গে উল্টোপাল্টা কিছু হতে চলেছে নাকি? এভাবে দেখতে দেখতে আরো 4-5 দিন সময় কেটে গেল। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে মোটামুটি হাঁটাচলা করতে পারে। আর হসপিটাল থেকে আসতেই বাড়িতে চলে যাবে। তার ফ্যামিলির মানুষজন হসপিটালে এসেছে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আকাশ সবাইকে অবাক করে দিয়ে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি আজ বাসায় যাব না। আমার একটা দরকারি কাজ আছে, আমি এখন ওখানেই যাব। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখনো অসুস্থ। আমরা তোকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর এখন কিনা তুই বলছিস যে তুই আজ বাসায় যাবি না, কোনো কাজে যাবি? আরে বাবা, আগে তো তুই নিজে সুস্থ হ, তারপর না হয় কাজ করা যাবে। আম্মু, তোমাকে বললাম তো, আমাকে এসব কথা বলো না, কোনো লাভ হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আগে আমি আমার সিক্রেট কাজটা করব, আর তারপর বাসায় যাব। এখানে আমাকে আর কোনো কথা বলে লাভ হবে না। কিন্তু কি তোর এমন সিক্রেট কাজ, সেটা তো একবার বল। আমরা তোর বাবা মা, তোর জন্য আমাদের অনেক বেশি টেনশন হয়, তাই তোকে জিজ্ঞাসা করছি কি কাজ সেটা আগে বল। এখন আমি কাউকেই কিছু বলতে চাই না। আগে আমি আমার কাজটা সম্পন্ন করতে চাই, তারপর সবাইকে সবকিছু বলতে চাই। কিন্তু তোমরা যদি এখন আমাকে এখান থেকে শেয়ার চাই যেতে না দাও, তাহলে কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ওই কাজটা করতে চলে যাব। তখন কিন্তু কেউ আমার কোনো খোঁজ পাবে না। ঠিক আছে বাবা, লুকিয়ে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোকে অনুমতি দিয়েছি, তোর যেখানে যাওয়ার ইচ্ছা সেখানেই যা, তবে কখন ফিরে আসবে সেটা অন্তত বলে যা। আমার কাজ শেষ হলে আমি ফিরে আসব, এত চিন্তা করার কিছুই নেই। তোমরা এখন বাসায় চলে যাও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিয়েছি, ভুল করাও কিন্তু তোমরা কেউ আমার নাম্বারে ফোন করবে না। আমি যতক্ষণ ফোন না করব ততক্ষণ। এই বলে আকাশ হসপিটাল থেকে বের হয়ে রওনা দিল মেঘার বাড়ির উদ্দেশ্যে। সে যখন হসপিটাল থেকে বের হয় তখন সকাল 7টা বাজে, আর এখন বিকেল 3টা বাজে।
ততক্ষণ এসে মেঘার বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছে। সামনেই দেখতে পেল বিশাল এক অট্টালিকা। সে মনে মনে ভাবলো এটাই হয়তো মেঘাদের বাড়ি। তাই পাশ দিয়ে হেঁটে যাওয়া ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তোমার নাম কি? তুমি কি এখানেই থাকো নাকি? আমার নাম নদী। পরিচয় সামনেই আমার বাড়ি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তাছাড়া আপনাদেরকে তো আগে কখনো এখানে দেখিনি। তুমি আমাকে আগে দেখোনি মানে আমার বাড়ি এখানে নয়। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তুমি কি আমাকে ছোট একটা সাহায্য করতে পারবে? করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেখো, আমি শহর থেকে এসেছি, তুমি আমাকে শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিবে, কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না। ঠিক আছে, বলবো না, তবে তার জন্য আমাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিতে হবে। আপনি আমাকে 50 টাকা দিবেন, তাহলে আমি আপনাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 100 টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার মন মতো চকলেট কিনে নিও। তবে তুমি শুধু আমাকে ছোট্ট করে একটা কথা বলো, এটা কি মেঘাদের বাড়ি? মানে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মানে আপনি মেঘাপুর কথা বলছেন? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এটা কি ওদের বাড়ি নাকি, সেটাই আমি তোমার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, এটা তো মেঘা আপুদেরই বাড়ি, কিন্তু সেটা জেনে আপনার কি লাভ? লাভ মিস্ত্রি হিসাব করে তোমার তো কোনো লাভ নেই, তোমার কাছে শুধু আমি ঠিকানাটা জানতে চেয়েছিলাম, আর তার জন্য তো আমি তোমাকে টাকা দিয়েছি। তাহলে এখন তুমি তোমার মুখটা বন্ধ করে এখান থেকে চুপচাপ চলে যাও। ঠিক আছে, আমি যখন আমার কাজের জন্য পারিশ্রমিক পেয়ে গেছি, তাহলে আর কথা বলে লাভ কি? আমি যাই তাহলে। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর আকাশ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে মেঘা তখন ব্যালকনিতে বসে বই পড়ছিল। তখনই হঠাৎ তার চোখ পড়লো বাড়ির সামনে একটা ছেলে পায়চারি করছে। মেঘা ছেলেটাকে সেটা দেখার জন্য উঠে দাঁড়ালো। আর তখনই সে আকাশকে দেখতে পেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে ভাবতেই পারছে না আকাশ তার বাড়ির ঠিকানা কোথায় পেল। তখনই হঠাৎ তাদের দুজনে চোখাচোখি হয়ে গেল। আর তখনই আকাশ বলতে লাগলো, মেঘা, তুমি হঠাৎ করে এখানে চলে এসেছো কেন? তুমি তো জানতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটাবার তুমি আমার সঙ্গে হসপিটালে দেখা করতে গেলে না, আর চলে এসেছো সব ভালো কথা, অন্তত একটা ফোন তো করতে পারতে। আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনতে পাবে, আর বাড়ির মানুষ শুনতে পেলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমার সঙ্গে কথা বলতে। এই বলে মেঘা চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে চলে আসলো। আর তখনই আকাশ মেঘাকে বলতে লাগলো, কি সমস্যা তোমার? কি হয়েছিল তোমার? তুমি কাউকে কোনো কিছু না বলেই চুপচাপ এখানে চলে এসেছিলে কেন? তুমি তো আমার বোনকে অন্তত বলে আসতে পারতে যে তুমি বাড়িতে আসছো, বা একটা ফোন অন্তত করতে পারতে। সেটার কোনো অপশন আমার হাতে ছিল না, কারণ বাড়িতে আমাকে কখনোই মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। আর শহরে থাকলে আমি যে ফোনটা ব্যবহার করি, ওটা বাড়িতে আসলে আমার ভাইয়ের কাছে থাকে। তাই এখন বলো, তুমি আমার বাড়ির ঠিকানা কোথায় পেয়েছো? বাড়ির ঠিকানা আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জোগাড় করেছি। মেঘা, তুমি এভাবে আমাকে না বলে চলে আসবে, তোমার কি একটু কষ্ট লাগেনি নাকি? কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ আমি পরিস্থিতির শিকার। আরেকটা কথা তোমাকে বলার আছে, সেটা হলো আমার ফ্যামিলির মানুষ আমাকে এখানে নিয়ে এসেছে আমার বিয়ের সম্বন্ধ করার জন্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমাকে ভুলে যাও আর এখান থেকে চলে যাও। তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি, আর তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তাহলে এখন তুমি আমাকে এসব কথা কেন বলছো? শুধুমাত্র এই কারণেই তোমাকে এসব কথা বলছি যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কিছু করতে পারবো না, সেটা তো তোমাকে বলেই দিয়েছি। তাছাড়া এখন যখন আমার ফ্যামিলির মানুষ আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, এখন আর কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার বাবা আর ভাইদের প্রচন্ড ভয় পাই। তোমার বাবা ভাইকে তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি তো ভয় পাই না। আমি তোমার বাবা ভাইয়ের সম্মুখীন হব, আর তাদের সঙ্গে কথা বলবো। তারপর তাদেরকে রাজি করিয়েই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এটা কোনোদিনই সম্ভব নয়, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমার ভাই কিংবা আমার বাড়ির মানুষ যদি তোমাকে দেখতে পায়, তাহলে তোমাকে একদম খুন করে ফেলবে। তোমাকে না পেয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। ভালোবাসাবিহীন মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। আকাশ, তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা না হয়ে উঠলেও তুমি আমার বান্ধবীর ছোট ভাই, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এমন কিছু করো না যেটা তোমার আর আমার দুজনের জন্যই ক্ষতিকারক হয়। এই বলে মেঘা আসে এখান থেকে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল।
কারণ তখনই তার বাবার গাড়ি বাড়িতে প্রবেশ করছিল। কিন্তু আকাশ তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। মেঘার বাবা গাড়ি থেকে নেমে আকাশকে দেখে নিজের কাছে ডেকে নিলেন। এই ছেলে, কে তুমি? আর আমার বাড়ির সামনে কি করছো তুমি? তুমি তো আমাদের এলাকার না। আঙ্কেল, আমি সত্য বলবো না মিথ্যে বলবো? আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ মিথ্যে কথা বলার সাহস পায় না, আর তাই আমি আশা করব তুমিও মিথ্যে কথা বলবে না। তাহলে শুনেন শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার ভয়ে এসে আমাকে তার ভালোবাসার কথা বলতে পারে না, তাই আপনার ঠিক করা ছেলের সঙ্গে বিয়ে করতেছে, রাজি হয়েছে। কিন্তু এটা শুনে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই ঢাকা থেকে এখানে চলে এসেছি আপনার মেয়েকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেখানে আমার ভয়ে বাঘে মশে এক কোয়ারে পানি খায়, আর এখানে তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে কথা বলছো। এত বড় দুঃসাহস তোমার! শ্বশুর মশাই, ভালোবাসার মানুষটা যদি নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যায় তাহলে একটু তো দুঃসাহসী হতে হয়। তাই আমি আপনাকে সরাসরি বললাম মেঘাকে আমি ভালোবাসি, আর আপনি যদি মেয়েদেরকে অন্য কারোর হাতে তুলে দেন তাহলে আমি আপনার বাড়ির সামনে সুইসাইড করব, আর সেটার জন্য দায়ী থাকবেন আপনি। আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার মতো দুঃসাহস ছেলে আমি জীবনে দুটো দেখেছি কিনা সন্দেহ। তোমার সাহসের তারিফ করতে হয়, তাই আমি তোমাকে বলছি তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। যা বলেছো আমার কাছে বলেছো, এই কথাটা যেন আর কেউ শুনতে না পায়। কেউ কোনো কিছু শুনতেও পারবে না, আর কেউ কোনো কিছু জানতেও পারবে না। আপনি চুপচাপ মেঘাকে আমার হাতে তুলে দেন, মেঘাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আর কেউ কোনো কিছু জানতে পারবে না। তার মানে সহজ কথায় কাজ হবে না, বুঝতে পেরেছি। তোমার জন্য একটি উত্তম মধ্যমের ব্যবস্থা করতে হবে। এই তোরা কে কোথায় আছিস? এই ছেলেটাকে একটু উত্তম মধ্যম দে তো। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আশপাশ থেকে কিছু ছেলেপেলে দৌড়ে আসতে দেরি হলো না। ছেলেগুলো দৌড়ে এসে আকাশকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো, কিন্তু আকাশও কম যায় না। সে ছোটবেলা থেকেই বক্সিং এর ট্রেনিং নিয়েছে, তাই সে ছেলেগুলোকে মেরে একদম চিটপটাং করে দিল। অপরদিকে মেঘা ততক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। আকাশ ছেলেগুলোকে মেরে একদম খারাপ অবস্থা করে দিয়েছে। এটা দেখে মেঘার বাবা বলতে লাগলো। এই ছেলেটা তুমি কি করবে? তোমাকে দেখে তো মশার মতো মনে হয়, কিন্তু তোমার শরীরে এত হাতির মতো শক্তি আসলো কোথা থেকে? তুমি আমার ছেলেগুলোকে মেরে কি হাল করে দিয়েছো? আমাকে দেখতে মশার মতো মনে হলেও আমার শরীরে ভালোবাসার শক্তি আছে। আমি আমার ভালোবাসাকে জয় করতে এসেছি, তাই আমাকে দুর্বল ভাববেন না। মেঘার বাবা তখন কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে আসলো, আর ড্রয়িং রুমে এসে চিৎকার করতে লাগলো। এই মেঘা, মেঘা কোথায় তুই? তাড়াতাড়ি এখানে, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো কি বলবে। বাইরে যে ছেলেটা এসেছে, ওই ছেলেটাকে, ওই ছেলেটা নাকি তোকে ভালোবাসে। তুই এই ছেলেটাকে চিনিস? না মানে আসলে বাবা, আমি ছেলেটাকে, আমার সঙ্গে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, আর তখন থেকে ছেলেটা আমাকে পছন্দ করে। কিন্তু বিশ্বাস করো, এই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও এই ছেলেটাকে আশ্বাস দেইনি যে তাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে ওই ছেলেটাকে বলে আয় এখান থেকে চুপচাপ চলে যেতে, তা না হলে কিন্তু ছেলেটার সঙ্গে খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছেলেটাকে বলে আসছি এখান থেকে চুপচাপ চলে যেতে। তুমি উপরে যাও, বিশ্রাম নাও। এই বলে মেঘা আস্তে আস্তে বাড়ির বাইরে চলে আসলো। আকাশ তখনও বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখিয়ে আকাশ দৌড়ে আসলো আর মেঘাকে জড়িয়ে ধরলো। এটা দেখে মেঘা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে আর বলছে। আরে এটা তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে বাবা কি বলে গেল তুমি শুনতে পাওনি নাকি? বাবা প্রচন্ড ক্ষেপে আছে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার সঙ্গে খারাপ কিছু হোক। আমি তোমায় ভালোবাসি, তোমাকে নিয়ে এখান থেকে যাব, তোমাকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। দেখো, জীবনটা পুতুল খেলার নয়। তোমার বাবা মা অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে তোমায় মানুষ করেছে। তাছাড়া তুমি ভুলে যেও না, তুমি তোমার বাবা মায়ের অনেক কষ্টের ফসল। আমি তোমার বোনের কাছে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি, তাই আমি চাই না তোমার বাবা মা তাদের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে ফেলুক। তারা আমায় তখনই হারিয়ে ফেলবে তখন আমার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আমার জীবন থেকে হারিয়ে যাবে। মেঘা, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবা আর ভাই
আমার কিছুই করতে পারবে না। মেঘা তোমার সঙ্গে যাবে না, কারণ মেঘা আমার মেয়ে। মেঘা সেটাই করবে যেটা আমি তাকে করতে বলবো। তবে তোমাকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে একটা কথা বলতে চাই, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি আমার মেয়েকে সাথেই ভালোবাসো তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে যদি আমার মনে হয় যে তুমি আমার মেয়েকে চোখে রাখতে পারবে, তাহলে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব। আপনি আবার মিথ্যা বলছেন না তো? আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি সত্যি সত্যি আমার বাবা মাকে রাজি করিয়ে আপনার এখানে নিয়ে আসব। আশরাফ চৌধুরী কখনো কোনোদিনও কাউকে মিথ্যা কথা বলে না, তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর হ্যাঁ, তুমি যদি সত্যিই মেয়েটাকে ভালোবাসো তাহলে তুমি তোমার বাবা মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কথাটা শোনা মাত্রই মেঘার বড় ভাই পাশ থেকে বলতে লাগলো, বাবা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চেনা নেই জানা নেই, যার সম্পর্কে আমরা কিছু জানি না, তার হাতে আমরা আমাদের বোনকে কোনোভাবেই তুলে দিতে পারি না। চুপ করো তুমি। ছেলেটা মেয়েকে যদি সত্যিই ভালোবাসে তাহলে সে তার ফ্যামিলিকে নিয়ে আসুক। আমি তাদের সঙ্গে কথা বলে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটাকে বিয়ে দেব। আব্বু, তুমি এমনটা করতে পারো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো আমি। আমার কথার বরখেলাপ তো করতে পারবো না। আপনার কথার কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারি না শ্বশুর আব্বু। আমি চাচ্ছি, তবে আমি কালকেই ফিরে আসব আমার আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, যাও তাহলে। এই বলে আকাশ সেখান থেকে চলে আসলো আর সোজা নিজের বাসায় চলে আসলো। বাসায় ফিরে আসতেই তার আম্মু তাকে বলতে লাগলো, আমি বুঝি না, তোর মাথায় ভূত ঢুকেছে নাকি? তুই কাউকে কোনো কিছু না বলে হসপিটাল থেকে সোজা কোথায় চলে গেলি, আর আজ 2 দিন পর বাসায় ফিরে আসলি? বলতো তোর কি হয়েছে? আব্বু কোথায়? আমি আব্বুর সঙ্গে কথা বলতে চাই, আর তারপরে তোমরা সব কিছু জানতে পারবে। এখন আমাকে দয়া করে বিরক্ত করো না, এমনিতেই অনেক টেনশনে আছি। তোর আব্বু তো এখনো বাসায় ফিরে আসেনি। তোর আব্বুর নাকি আজ অফিসের একটা জরুরি মিটিং আছে, ওটা শেষ করে ফিরে আসতে রাত 10টার মতো বেজে যাবে। কিন্তু কি হয়েছে তুই আমাকে বল, আমি শুনি। আমি যদি তোকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আমাকে আব্বুর সঙ্গে কথা বলতে হবে। আব্বু যদি রাজি হয় তাহলে তুমিও রাজি হবে। এই বলে আকাশ সোজা নিজের রুমে চলে গেল আর অপেক্ষা করতে লাগলো কখন তার আব্বু বাড়িতে আসবে। রাত 10টা বাজতে না বাজতেই তার আব্বু বাসে চলে আসলো আর তার আব্বুর কণ্ঠস্বর শুনে সে সোজা দৌড়ে তার আব্বুর রুমে চলে আসলো। তাকে এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তার আব্বু বলল, আরে আকাশ, কি হয়েছে তোর? তুই এভাবে হন্তদন্ত হয়ে ছুটতে এসেছিস কেন? আর তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আব্বু, আমি যে তোমার একমাত্র ছেলে, তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। তুমি কি আমার রিকোয়েস্ট রাখবে? অবশ্যই, কেন নয়। তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই সেটা তোকে এনে দিব। বল তুই কি চাস আমার কাছে? আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটা আপুর ক্লাসমেট। আরে কি বলছিস তুই এসব? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুই তোর চাইতে বয়সে বড় একটা মেয়েকে কি করে ভালোবাসতে পারিস? দেখো আব্বু, ভালোবাসা কখনো জাতকাল পাত্র বেঁধে হয় না। আমি মেয়েটাকে ভালোবাসি, এটাই সবচাইতে বড় কথা। তাছাড়া আমি হসপিটাল থেকে সোজা ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, আর তার বাবা বলেছে আমি যদি মেয়েটাকে সত্যি ভালোবাসি তাহলে আমার ফ্যামিলির মানুষকে রাজি করিয়ে ওদের বাড়িতে নিয়ে যেতে। তাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এখন তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসাকে মেনে নাও, আর ওই মেয়েটাকে আমার করে পেতে সহযোগিতা করো। ঠিক আছে, আমার কাছে আমার মান সম্মানের জন্য কিছুর চাইতে সবচেয়ে উপরে হলো আমার ছেলে, আর আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি। তুই যখন মেয়েটাকে ভালোবাসিস তাহলে আমরা অবশ্যই তাকে এই ব্যাপারে সহযোগিতা করব। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমার ভালোবাসাকে মেনে নেবে, তাই আমি তাদেরকে বলে এসেছি আমি আমার বাবাকে নিয়ে তারপরেই যাব। ঠিক আছে, তাহলে তুই এখন তো রুমে গিয়ে বিশ্রাম কর। আগামীকাল সকাল হলেই না হয় আমরা ওখানের উদ্দেশ্যে রওনা দিব। আকাশ তখন খুশি মনে নিজের রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। অপেক্ষা করতে লাগলো কখন রাত পোহাবে আর কখন সকাল হবে, কখন সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার পথে রওনা দেবে। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে সে তার বাবাকে ঘুম থেকে ডেকে তুললো
আর তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লো। দুপুরে 1টার দিকে তারা মেঘাদের বাড়িতে এসে পৌঁছে গেল। নায়িকার বাবা তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন, আর তখনই আকাশ তার বাবাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মেঘার বাবা তাদেরকে দেখে উঠে সালাম প্রদর্শন করলো আর কুশলাদি বিনিময় করে বসতে বলল। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনাদের দোয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাই হোক, আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, সবকিছু একদম ঠিকঠাক আছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূলক কথায় আসা যাক। দেখুন, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর আমাদের কমতি নেই, তবে আমি আমার ছেলেকে খুব বেশি ভালোবাসি। আমার ছেলেটা আমার কাছে কোনো কিছুর আবদার করে, তাকে আমি কখনোই সেটা না দিয়ে থাকতে পারি না। আমার ছেলেটা বললো সে আপনার মেয়েকে ভালোবাসে, আর আমি যদি আপনার সঙ্গে কথা বলতে আসি তাহলে নাকি আপনি আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিবেন। তাই আমি এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আমি এই কথাটাই আপনার ছেলেকে বলেছি, কারণ চেনা নেই জানা নেই একটা ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। মেঘা আমার একমাত্র মেয়ে। মেঘার মা মারা যাওয়ার পর মেয়েটাকে আমি অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে মানুষ করেছি। তাছাড়া আমি এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, তাই আমার শত্রুপক্ষ অনেক বেশি। আমার মেয়েটার নিরাপত্তার জন্য আমি ঢাকায় রেখে পড়াশোনা করার মাঝে মাঝে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি। এভাবেই কথা চলছিল তাদের মধ্যে। আর তখনই সেখানে মেঘার বড় ভাই এসে উপস্থিত হয় আর তাদের কথাবার্তা শুনে বলতে থাকে। বাবা, তোমাকে না আমি বললাম মেয়েটাকে আমি আমার বন্ধুর সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুমি আমার কথা না শুনে আবার ওই ছেলের বাবার সঙ্গে কেন কথা বলেছো? কারণ এই ছেলেটা আমার মেয়েটাকে ভালোবাসে, আর আমি এটা খুব ভালো করে জানি যে আমার মেয়েটা সেখানেই সব থেকে বেশি ভালো থাকবে, যেখানে আমার মেয়েটা ভালোবাসায় ভালো থাকতে পারবে। বাবা, তুমি এটা খুব ভালো করেই জানো আমি আমার বলা কথা কখনো ফিরিয়ে নেই না, তাই আমি এই বিয়েটা মেনে নিতে পারলাম না। এই ছেলে, তুমি যদি নিজের ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও, আর আমার বোনকে বিয়ে করার চিন্তাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। সরি মাই ডিয়ার শালাবাবু, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি আপনার বোনকে ভালোবাসি। আমার ভালোবাসা এতটাও সস্তা নয় যে আপনি বলবেন আর আমি আমার ভালোবাসাকে ত্যায্য করে চলে যাব। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। তার মানে সোজা কথায় কাজ হবে না? সোজা কথায় যদি কাজ না হয় তাহলে যে কিভাবে কাজ করাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। শালাবাবু, এসব ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি কোনো কিছু ভয় পাই না। আমি ভালোবাসি, আর ভালোবাসাকে কিভাবে জয় করতে হয় সেটা আমি জানি। তার মানে তোকে যাই কিছু বলি না কেন তুই কোনো কথাই শুনবি না, ঠিক করে নিয়েছিস? ঠিক আছে, এখানে আমার বাবা বসে আছে বলে তোকে এখনো এখানে আস্ত বসে থাকতে দিচ্ছি, তা না হলে এতক্ষণে তোর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। দেখুন ভাই সাহেব, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনার ছেলে বলে এখনো আমি এগুলো সহ্য করছি, কারণ আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে। তা না হলে আমরাও কিন্তু প্রতিপত্তি কম নয়। আপনার ছেলে একথা বলে এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। ভাই সাহেব, আপনি প্লিজ শান্ত হন, বিষয়টা আমাকে দেখতে দেন। রাজ, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি ভুলে যেও না এখানে তোমার ছোট বোনের বিয়ের সম্বন্ধ চলছে। হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি যে আমি আমার বোনের বিয়ে আমার বন্ধুর সঙ্গে ঠিক করেছি, আর আমার বন্ধুর সঙ্গেই আমার ছোট বোনের বিয়ে হবে। কারণ এলাকায় আমাদের শত্রু অনেক, তাই ভালো থাকার জন্য আমাদের পার্টি বড় করার প্রয়োজন আছে। আর আমিও ঠিক করেছি মেঘাকে আমি আমার বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মেঘার সমস্ত সুরক্ষার দায়িত্ব আমি নেব। আজ এই কথাগুলো আর নিতে পারছিল না, কারণ সে কোনো কথা বললে সেটার বরখেলাপ হলে সে একদমই সহ্য করতে পারে না। তাই সে প্রচন্ড রকম খেপে গেল, আর তখনই আকাশের শার্টের কলার ধরে ফেললো। আর এটা দেখে আকাশ অনেক রেগে গেল। তোকে বললাম না তুই চুপচাপ এখান থেকে চলে যা, আমার বোনকে তুই কোনোদিনই বিয়ে করতে পারবি না। শার্টের কালারটা ছেড়ে দেন বলছি। আপনি আমার হবু শালাবাবু, তাই এখনো সম্মান দিয়ে কথা বলছে, কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই, আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে থ্রেট দেস? আমি তো তোকে বললাম তুই এখান থেকে চলে যা, আমার বোন তোকে বিয়ে করবে না। আপনার বোন আমাকে বিয়ে না করলেও আমি আপনার বোনকেই বিয়ে করব ডিয়ার শালাবাবু। এই বলে আকাশ এক ঝটকায় রাজের হাতটা তার শার্টের কলার থেকে ছাড়িয়ে নিল, আর রাজ তখন রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। আর তখন মেঘার বাবা আর আকাশের আব্বু দুজনে মিলে গল্পগুজব করতে লাগলো।
তারা ঠিক করলো আগামীকাল সকালেই মেঘা আর আকাশের বিয়ে দিয়ে এখান থেকে মেঘাকে নিয়ে যাবে। তাই আজকের রাত তারা এখানেই থাকবে। অপরদিকে মেঘা আকাশকে পাবে আর আকাশ মেঘাকে পাবে। এতে তাদের আনন্দ যেন আর বাধা মানছিল না। তারা মনে মনে অনেক আনন্দিত হলো যে দুজন দুজনকে পেতে চলেছে, তা আবার পরিবারের সম্মতিতে। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আকাশ সন্ধ্যার দিকে বাসার বাইরের বাগানটার দিকে হাঁটছিল, আর তখনই হঠাৎ দেখতে পেল কেউ একজন ঘাসের উপরে শুয়ে আছে। এটা থেকে আকাশ অনেকটা ভয় পেয়ে গেল। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু সে চেহারাটা দেখতে পারছিল না। তাই সে লোকটাকে উল্টানো, আর তখনই দেখতে পেল এটা আর কেউ নয়, মেঘার বড় ভাই রাজ। তার নিঃশ্বাস এখনো চলছে, তার পেটে কেউ ছুরি কাত করে যে তখনই আকাশ সেই ছুরিটা রাজের পেট থেকে বের করতে যাবে, আর এটা মেঘা দেখে ফেলে। মেঘা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে আসে আর আকাশকে চড় মারতে মারতে বলে, এটা তুমি কি করলে? তুমি আমাকে পাওয়ার জন্য আমার বড় ভাইকে খুন করে ফেলেছো। ছি 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 আকাশ, তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। মেঘা, তুমি আমায় ভুল করছো। আমি এসব কিছুই করিনি। আমি এখানে হাঁটছিলাম আর তখনই দেখতে পাই ভাইয়া এখানে উগ্র হয়ে শুয়ে আছে, আর আমি তাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কারণ তার নিঃশ্বাস এখনো চলছে। তাই আমি তাকে নিয়ে হসপিটাল যাওয়ার চেষ্টা করছিলাম। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আমাকে বোকা পেয়েছো নাকি তুমি? এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। তুমি আমার ভাইয়ের খুনি। এই বলে মেঘা চিৎকার করতে থাকলো। মেঘার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসলো, আর সবাই মিলে রাজকে নিয়ে হসপিটালে চলে গেল। আর এদিকে আকাশ তখনও মেঘাদের বাড়িতেই আছে। তখন আকাশের বাবা তার সামনে এসে দাঁড়ালো আর বলল, আকাশ, তোকে কেউ বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করি, কারণ তুই আমার সন্তান। আমি জানি তুই এরকম করতে পারিস না। তুই আমাকে খুলে বল তো কি হয়েছিল ওখানে। অতঃপর আকাশ তার আব্বুকে সবকিছু খুলে বলল, আর সবকিছু শুনে তার আব্বু তাকে বলল, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আগের রাজ সুস্থ হয়ে যাক, তারপর তার মুখ থেকে সবকিছু শুনবে, তখন আর কেউ তোকে ভুল বুঝবে না। কিন্তু আব্বু, মেঘা এভাবে আমাকে ভুল বুঝলো, এটা তো আমি মেনে নিতে পারছি না। মেঘাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষের আঘাত সহ্য করা যায় না। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আল্লাহ নিশ্চয়ই রাজকে আমাদের মধ্যে ফিরিয়ে আনবে, আর সমস্ত সত্যটা সবার সামনে তুলে ধরবে। হ্যাঁ, সেটাই। এখন তার অপেক্ষা করা আর ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আল্লাহর যেটা ভালো মনে হয় আল্লাহ সেটাই করুক। আমি আল্লাহর বিরুদ্ধে কখনোই যাব না। এই বলে আকাশ আর তার আব্বু হসপিটালে চলে আসলো। এদিকে অপারেশন থিয়েটারে রাজের অপারেশন চলছে। মেঘা আর তার আব্বু হসপিটালের ঘরে ধরে বসে আছে। আকাশের আব্বু আস্তে আস্তে মেঘার বাবার পাশে গিয়ে দাঁড়ালো, আর তারপর ওনার কাঁধে হাত রেখে বলতে লাগলো, দেখুন ভাই সাহেব, আমার ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসে, এই কথা সত্যি, কিন্তু তার মানে এই নয় যে আমার ছেলে আপনার মেয়েকে খুন করতে পারে। আমি আমার ছেলেকে এই শিক্ষা দেইনি। আমি জানি সেটা, আমি এটাও জানি যে বাইরের আমার শত্রুর কোনো অভাব নেই। আমি জানি আমার কোনো শত্রু এই কাজটা করেছে, কিন্তু মেঘাকে এই কথাটা বোঝাতে পারছি না, কারণ সে তার ভাইকে খুব ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করুন আমার ছেলেটা ভালোই আপনাদের কাছে ফিরে আসুক। তারপর মেঘা নিজের ভাইয়ের মুখ থেকে সবকিছু শুনলেই বিশ্বাস করতে পারবে। হ্যাঁ, এখন থেকে তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই করবেন। এতক্ষণ এই কথাগুলো মেঘা পাশ থেকে শুনছিল, কিন্তু তখন আর সেই কথাগুলো সহ্য করতে পারলো না, তাই চিৎকার করে বলে উঠল, আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমি আপনাদের আর এক মুহূর্ত এখানে সহ্য করতে পারছি না। আপনার ছেলে আমার ভাইয়ের খুনি। আপনার ছেলে আমাকে পাবে না বলে আমার ভাইকে খুন করার চেষ্টা করছিল। মেঘা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। তোমার ভাই সুস্থ হোক, তারপর থেকেই সবকিছু জেনে নিও। আমার ছেলে তোমাকে ভালোবাসে, কিন্তু কখনোই তোমার ভাইয়ের খুনি হতে পারে না। সেটা আমার ভাই সুস্থ হলেই জানা যাবে। সেটা আমার ভাইয়া সুস্থ হলেই জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের এখানে সহ্য করতে পারছি না। আপনারা এখান থেকে চলে যান। ঠিক আছে মা, আমরা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। একদিন তুমি নিজেই নিজের ভুল বুঝতে পারবে, এবং আমার ছেলের কাছে তুমি নিজেই ফিরে যাবে। সেই ভরসা নিয়েই আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমি আমার ছেলেকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। এই কথা বলে আকাশের আব্বু মেঘার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলো। কিন্তু আকাশের মন পড়ে রয়েছে মেঘার কাছে। সে কোনোভাবেই এখানে শান্ত থাকতে পারছে না। মেঘা তাকে ভুল বুঝলো, তাতে তার কিছুই যায় আসে না, কিন্তু সে মেঘাকে পছন্দ করে, ভালোবাসে।
মেঘাকে ছাড়া তার সময় যেন কাটতেই চাইছে না। সে কখন মেঘাকে নিজের করে পাবে সেই চিন্তায় সুখে মরছে। ব্যালকনিতে বসে বসে শুধু এই চিন্তাই করছিল। তখনই আকাশের আম্মু সেখানে আসলো আর তাকে এরকম বিষণ্ণ মনে বসে থাকতে দেখে বলল, বাবা, তুই এভাবে মন খারাপ করিস না। তুই আমাদের সন্তান। আমরা জানি তুই এরকম কোনো কাজ করতে পারিস না। মেঘা, ভাইকে সুস্থ হতে দে। মেঘার ভাই নিজের মুখে সবটা বললে মেঘা অবশ্যই সেটা বিশ্বাস করবে। হ্যাঁ আম্মু, আমি শুধু সেটার জন্যই অপেক্ষা করছি। ভালোবাসার মানুষের কাছ থেকে সব কিছু সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা, অপমান, লাঞ্ছনা এগুলো সহ্য করা যায় না। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় চলে গেল। ইতিমধ্যে মেঘার বড় ভাই রাজ মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আজ ডাক্তার পারমিশন দিয়েছে রাজের সঙ্গে কথা বলার। ভাই এখন তোর শরীর কেমন আছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বোন, আমি এখন আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? এই তো ভাইয়া, আমরাও ভালো আছি। তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুই এতদিন সুস্থ হসনি তাই জিজ্ঞেস করতে পারিনি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর এই অবস্থা কে করেছে? আসলে সেদিন রাতের বেলায় আমি বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ একজন আমাকে আক্রমণ করে, আর আমি পিছন ফিরে তাকিয়ে দেখি ওরা ডাকাতের দল ছিল। ওরা আমার কাছ থেকে আমার বাড়ির দলিল আর ব্যাংকের সমস্ত ডকুমেন্ট চাইছিল, কিন্তু আমি সেগুলো তাদের দিতে অসম্মতি জানাই, আর তখনই তারা আমাকে ছুরিঘাত করে। ভাইয়া তুমি ভুল কিছু বলছিস না তো? তুই ঠিকঠাক ভেবে বল, ওটা কি আকাশ ছিল? না, ওটা আকাশ কেন থাকতে যাবে? তাছাড়া আকাশ কেন এই কাজ করতে যাবে? আকাশ তো তোকে ভালোবাসে আর তোকে নিজের করে পেতে চায়। আকাশ তো তখন ওখানে ছিল না। কিন্তু আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আকাশের হাত রয়েছে। তুই তো আমাকে আকাশের সঙ্গে বিয়ে দিতে না করেছিস। আমার তো মনে হয় তাই আকাশ এরকম করেছে। আরে না, একদমই নয়। আকাশ সেরকম করতেই পারে না। আকাশ যথেষ্ট ভদ্র আর ভালো একটা ছেলে। আমি ওই লোকগুলোকে চিনি, ওরা আমাদের এলাকারই। আমি ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে কি আমি শুধু শুধু আকাশকে ভুল বুঝলাম? আকাশ তো অনেকবার বলছিল সে এরকম কিছুই করেনি, কিন্তু আমি তো তার কোনো কথাই বিশ্বাস করলাম না। সে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায়, আর তুই তার সঙ্গে আমাকে বিয়ে দিতে চাস না। তাই তো আমি ভেবেছি সে হয়তো এর জন্যই তোকে মেরে ফেলার চেষ্টা করেছে। আরে না, একদমই নয়। আকাশ অনেক ভালো ছেলে, সে সত্যি তোকে অনেক ভালোবাসে। আকাশকে তুই অযথাই ভুল বুঝলি। তুই এক্ষুনি আকাশকে ফোন কর আর ওকে সরি বল। কিন্তু ভাইয়া, আমি ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। এইভাবে সরি বললে হবে না। আমার মনে হয় ওর সঙ্গে সরাসরি দেখা করে তারপরে ওর সঙ্গে কথা বলা উচিত। তা না হলে ও অভিমান করেই বসে থাকবে। ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর। আমি এখন মোটামুটি সুস্থ, আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তুই এক্ষুনি আকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দে, আর সেখানে গিয়ে সরাসরি তার সঙ্গে কথা বল। কিন্তু ভাইয়া, এইভাবে আমি একটা মেয়ে হয়ে তার বাড়িতে চলে যাওয়াটা কি ঠিক হবে? মানে লোকে কি বলবে? ভালোবাসা হারিয়ে গেলে কেউ ভালোবাসা এনে দেবে না। তাই লোকের কথায় কান না দিয়ে তোর নিজের জন্য যেটা ভালো হয় তুই সেটা কর। আমি তোকে বলছি, তুই আকাশের সঙ্গে দেখা কর, তাকে সরি বল। আকাশ অনেক ভালো ছেলে, কাঁচা আছে, তোকে অনেক ভালোবাসবে। তুই সরি বললে ছোট হয়ে যাবি না, কিন্তু তুই সরি বললেই সে তোর জীবনে আবার ফিরে আসবে। সত্যি আকাশ থেকে অনেক ভালোবাসে আর অনেক ভালো রাখবে। ঠিক আছে ভাইয়া, তুই নিজের খেয়াল রাখিস। আমি তাহলে আসছি। তাই সবার আগে মেঘা তার ভাইয়ের সঙ্গে কথা বলতে গেল। এই বলে মেঘা তখনই হসপিটাল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর সেখানে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টার মতো বেজে গেল। সে আকাশের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তখনই কলিং বেল চাপ দিল। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পরেই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া তখন মেঘাকে দেখতে পেয়ে বলল, আরে দোস্ত, কি ব্যাপার হঠাৎ তুই? তাছাড়া এত রাতে আমার বাড়িতে কেন? সব কথা পরে হবে। তুই আগে আমাকে এইটা বল যে আকাশ কোথায়? আমি আকাশের সঙ্গে এক্ষুনি একবার কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলাটা আমার জন্য খুবই জরুরি। কেন, কি হয়েছে সেটা তো আগে আমাকে বল, আমি শুনি। তারপর নয় তোকে আকাশের সঙ্গে কথা বলার ব্যবস্থা করিয়ে দেবো। আসলে তুই তো শুনেছিস আমার ভাইকে কেউ একজন হত্যা করার চেষ্টা করেছে। আমি ভেবেছিলাম সেটা আকাশ করেছে, কিন্তু আজকেই ভাইয়ার সঙ্গে ডাক্তার কথা বলার অনুমতি দেয়, আর আমি ভাইয়ার সঙ্গে কথা বলে জানতে পারি ওটা আকাশ ছিল না, ডাকাত দলের কেউ ছিল যারা আমাদের ক্ষতি করতে চায়।
দেখি তো আমার ভাইটা সত্যি তোকে কতটা ভালোবাসে। আর শোন, আমার ভাই আর যাই করুক, কখনো কোনো মানুষকে খুন করতে পারে না, সেটা যদি তার যমজ শত্রু হয়ে থাকে। আমার ভাই সত্যিই তোকে অনেক ভালোবাসে রে। হ্যাঁ, কিন্তু এখন আকাশ কোথায় আছে সেটা আমাকে বলো। আকাশের সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর এরকম ভুল করতে চাই না। উপর দিয়ে ডান দিকে 2 নম্বর রুমটা আকাশের, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বল। মেঘা তখন আর কোনো কথার উপেক্ষা না করে সেখান থেকে সোজা উপরে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে আছে। মেঘা তখন আকাশের ঘাড়ে হাত রাখলো। এটা দেখে আকাশ অনেকটা চমকে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখলো মেঘা তার সামনে দাঁড়িয়ে আছে। সে মেঘাকে দেখেই বলল, মেঘা, তুমি এখানে? হ্যাঁ, আমি আকাশ। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ভুল বুঝে আমি এতগুলো কথা শুনিয়েছিলাম, কিন্তু আমি ভাইয়ের সঙ্গে আজ কথা বলেছি। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওটা তুমি ছিলে না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আরে পাগলি মেয়ে, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? আমি জানতাম ওই কাজটা আমি করিনি, তাই আমি তোমার কথায় কিছু মনে করিনি। তাছাড়া আমি এটাও জানতাম যে তুমি তোমার ভাইয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারবে ওখানে আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওগুলো আমাদের শত্রুপক্ষ ছিল। প্লিজ তুমি আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ভুল বুঝবো না। তাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তেই ক্ষমা করতে পারি, যদি আজই তুমি আমায় বিয়ে করো। বিয়ে যখন তোমাকেই করতে হবে তখন তো সময়ের অপেক্ষা করে লাভ নেই। তুমি যখন বলবে তখনই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমি বুঝে গেছি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। আকাশ, তুমি কোনোদিনও আমায় ছেড়ে যাবে না তো? তোমায় ছেড়ে যাওয়ার আগে যেন এই জীবন চলে যায়। ম্যাডাম, আমি তোমায় ভালোবাসি, তোমায় ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি সারা জীবন তোমার ভালোবাসায় বেঁচে থাকতে চাই। তখন মেঘা আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এটা দেখে আকাশ বলে, এই পাগলি মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? ভালোবাসার মানুষকে পেতে চলেছো, এটা তো অনেক খুশির খবর। এখন কান্না করো না প্লিজ। তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কখনোই এরকম করব না। আচ্ছা বাবা, ঠিক আছে, এইবার তুমি একটু হাসো। তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার একদম ভালো লাগে না। তোমাকে হাসি মুখে দেখিয়ে আমি ভালোবেসেছিলাম, এখন যদি তুমি কান্না করো তাহলে কি আমার একটু ভালো লাগবে? প্লিজ একটু হাসো। এই যে আমি হাসলাম, এবার তো হলো। হ্যাঁ, সব সময় এরকম হাসি খুশি থাকবে। এখন নিচে চলো, আব্বু আম্মুকে গিয়ে বলি বিয়ের ব্যবস্থা করতে। যাবো তো অবশ্যই, তার আগে আমার একটু আদর করা ভালোবাসা দাও, তারপর যাব। তুমি যদি আমায় এখন আদর না করো তাহলে যাব না। উম, উম, এবার তো হলো, এখন চলো বাকি আদর ভালোবাসা সব বাসর রাতেই সুদে আসলে পুষিয়ে দেব। এখন চলো আগে বিয়ের ব্যবস্থাটা তো করি। অতঃপর আকাশ মেঘাকে নিয়ে নিচে চলে আসলো। তারপর সোজা তার আব্বুর রুমে চলে গেল আর তার আব্বুকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার আব্বু বলল, ঠিক আছে, তোমরা যখন দুজনকে বিয়ে করতে রাজি আছো তখন তো আর আমাদের কোনো সমস্যা নেই। তবে মেঘা, তোমার আব্বু তো এই বিয়েতে রাজি ছিল, তাই আমি তোমার আব্বুর সঙ্গে একটু কথা বলি আর তারপরে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে আব্বু, আপনি তাই করুন, কারণ আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবারও তো ইচ্ছে অনিচ্ছে বলে একটা ব্যাপার আছে। অতঃপর আকাশের আব্বু মেঘার বাবাকে ফোন দেয় আর মেঘার বাবা তখন বলে, ঠিক আছে ভাই সাহেব, তাহলে আপনি সব কিছুর আয়োজন করুন। আমি আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। আমরা দুজন দাঁড়িয়ে থেকে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেখাবো। এটা তো আমার কতদিনের স্বপ্ন ছিল, কিন্তু একটাই আশা রয়ে গেল, ইচ্ছে মিল মহা ধুমধামের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা পরবর্তীতে আবার বড় করে অনুষ্ঠান করব। হ্যাঁ সেটাই, আপনি যখন তাড়াতাড়ি করে ঢাকায় চলে আসুন আর এদিকে আমি সবকিছুর বন্দোবস্ত করে। এই বলে দুজনে কথা বলা শেষ করে ফোন কেটে দিল। আর তারপর আকাশের আব্বু বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট করলো। আর দেখতে দেখতে সন্ধ্যার মধ্যেই কাজী সাহেব আর মেঘার বাবা চলে আসলো। তারপরেই তাদের বিয়ের কাজ সুসম্পন্ন হয়ে গেল। মেঘার বাবা নিজের হাতে মেঘাকে আকাশের হাতে তুলে দিল আর বলল, তুমি আমার মেয়েটাকে সত্যিই ভালোবাসো, এটা আমি এখন বুঝতে পেরেছি, তাই আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমি আশা করব তুমি আমার মেয়েটাকে ভালো রাখবে। ইনশাল্লাহ আব্বু, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনারা শুধু আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা দুজনে দুজনের ভালোবাসায়
ভালো থাকতে পারি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ভালো হোক তোমাদের পরবর্তী দিনগুলো। দুজনে অনেক ভালো থেকো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। তারপর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে সবাই নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ল। আর এদিকে রিয়া নিজের হাতে তার ছোট ভাই আর বান্ধবীদের জন্য বাসর ঘর সাজিয়েছে। এদিকে মেঘাকেও রিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তখনই আকাশ রুমে আসলো। রুমে এসে রিয়াকে রুমে দেখতে পেয়ে সে বলতে লাগলো, আরে কি ব্যাপার আপু, তুই আমার রুমে এখনো কি করছিস? রাত 11টা বেজে গেছে। তাড়াতাড়ি আমার রুম থেকে বের হওয়ার আর আমার বউটাকে আমার সঙ্গে একটু সময় কাটাতে দে। তোর বউ তোর কাছেই থাকবে। আমি তোর রুমটাকে একটু মানুষ করে দিতে এসেছিলাম। এই রুমে কি মানুষ থাকে নাকি পশু থাকে? সেটা তো মাঝে মধ্যে ভেবে পাই না। তারপর মাঝে মধ্যে আমি গুছিয়ে দিই, চাই বলে একটু ভালো থেকে। শোন, এখন থেকে আর তোকে এসব কিছু করতে হবে না। আমার বউ চলে এসেছে। এখন থেকে আমার বউ নিজেই এই সব কিছু করতে পারবে। তাই এখন থেকে তুই এগুলো থেকে অবসর পেলি। হ্যাঁ, এখন তো না পেয়ে একটা জিনিস পেয়েছিস, সেটা হলো তোর বউ। এখন তোর বউ তোর সব কাজ করে দেবে। এখন আর আম্মুকেও লাগবে না, আর আপুকেও লাগবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। এখন আর তোদের কাউকে আমার কোনো প্রয়োজন হবে না। এখন আমার বউ আছে। এখন আমার সব কাজ আমার বউ নিজেই করে দিতে পারবে। এখন তুই কোনো কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বের হয়ে চলে যাবি কি? এখন আমি আমার বউয়ের সঙ্গে সময় কাটাবো। রিয়া তখন মুখটাকে একটা শয়তানি মার্কা ভেঙচি দিয়ে সেখান থেকে চলে গেল। আর তখনই মেঘা বিছানা থেকে নেমে এসে আকাশকে পা ছুঁয়ে সালাম করতে গেল। তখনই আকাশ তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে এটা তুমি কি করছিলে? তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার জায়গা সবসময় আমার বুকে। তুমি কেন আমাকে পায়ে ছুতে গেছিলে? আরে এটা তো একটা রিচুয়াল। বিয়ের দিন বাসর রাতে নতুন বউ তার স্বামীকে পা ছুঁয়ে সালাম করে। তুমি আমাকে সেটা করতে দিলে না কেন? আমাকে এটা করতে দাও। এসব সেকেলে রিচুয়াল আমি মানি না। আমার বউয়ের জায়গা আমার বুকে। আমার বউ কেন আমাকে পায়ে ছুতে যাবে? আমি আমার বউকে কখনোই সে গেলে মানুষের মতো দাসীতে রূপান্তরিত করতে চাই না। আগের যুগের মানুষ বউকে পা ছুঁয়ে সালাম করাতো আর বাড়ির সব কাজ করাতো। এক কথায় বলতে গেলে বউ ছিল তখনকার যুগের বাড়ির কাজের মেয়ে। কিন্তু আমি আমার বউকে সেরকমটা করতে চাই না। আকাশ শোনো, চোখ যতই বদলে যাক না কেন, বউরা সব সময় ঘরের কাজ করে, স্বামীর সেবা যত্ন করে, সংসার সামলায়, এটাই স্বাভাবিক। আমি সেরকমটা মানি না। আমার বউ আমার মতোই স্বাধীন থাকবে। তো আর যখন ইচ্ছা হবে কাজ করবে, যখন ইচ্ছা হবে না কাজ করবে না। তাছাড়া তার যদি কোনো কাজ করতে সমস্যা হয় তাহলে বাড়িতে কাজের লোক আছে, তারা করে দেবে। কিন্তু আমার বউকে আমি কখনোই আগের যুগের মানুষের মতো বানাতে চাই না। আর আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার বউকে তোমার যেইভাবে ইচ্ছে রাখতে হয় সেইভাবেই রেখো। আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু এখন তো দরজাটা বন্ধ করে আসো। ধুর, যা, এটা তো আমি ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা বন্ধ করে আসছি। এই বলে আকাশ মেঘাকে ছেড়ে দিয়ে দরজাটা বন্ধ করলো। আর তারপরেই মেঘার কাছে চলে আসলো। ও ম্যাডাম, হবে নাকি এক রাউন্ড? চলুন না, এক রাউন্ড খেলা যাক। এটা তুমি আমাকে কেন বলছো? তুমি শুরু করলেই তো হয়। ও মা, তাই নাকি? তাহলে সেটা আপনি আগে আমাকে বলবেন না? বউ নিয়ে আমাদের মাঝেই চলে আসবি, তাহলে কান্না করার কি আছে? দেখ তিশা, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার লাইফটা বরবাদ হতে চলেছে আর সেখানে তোরা মজা নিচ্ছিস। আমি তো এটাই ভাবতে পারছি না। বিয়ে করলে কারোর লাইফ বরবাদ হয়ে যায় না, এটা জীবনে বিয়ে করলে কারোর লাইফ বরবাদ হয়ে যায়, এটা জীবনে প্রথম শুনলাম। তবে যাই হোক ভাই, এসব কথা শুনে লাভ হবে না, কারণ আব্বু যখন সিদ্ধান্ত নিয়েছে তখন আব্বুর সিদ্ধান্তই ফাইনাল। এখানে তো আর আব্বু কারোর কোনো কথা শুনবেই না, তাহলে আর কথা বলে কী লাভ আছে বল? লাভ লসের হিসাবটা যদি আমি তোদেরকে বোঝাতে পারতাম তাহলে তো ভালোই হতো। যেখানে তোরা আমার ম্যাডামের সঙ্গে আমার বিয়ে ঠিক করতে পারছিস, সেখানে আমি তোদেরকে লাভ লসের হিসাবটা কি করে বোঝাবো বল শুনি? তোর ম্যাডামের সঙ্গে তোর বিয়ে ঠিক করতেছে, এখানে লাভ লসের এত কী সব কেন করতে হবে? সে তো আর ছোট বাচ্চা নয় যে তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে, তোর বইপত্র ছিঁড়ে ফেলবে। তাহলে এত চিন্তা করার কি আছে? তোদের যা ইচ্ছা তোরা তাই কর, কিন্তু একটা কথা মাথায় রাখ, আমি কিন্তু বিয়েটা করছি না।
এরপর সাগর আর কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বের হয়ে সোজা বাইরে চলে গেল। সারাদিন একা একা ঘুরে বেড়ালে বিকেল 3টার দিকে তার বন্ধু রাকিব তাদের বাসায় আসতো। কি ব্যাপার দোস্ত, তুই আজ কলেজে গেলি না? সারাদিন তোকে ফোন করলাম তো ফোনও সুইচ অফ বলছে। কি হয়েছে আমাকে বল তো শুনি। কি হয়নি সেটা দিয়ে আমাকে জিজ্ঞাসা করে আর আমি সেটাই তোকে বলি। আরে ভাই, তুই যদি আমাদেরকে কোনো কিছু নাই বলিস তাহলে আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে। আগে কি হয়েছে সেটা তো বল, তারপর দেখি কি করতে পারি। আমার বাবা মা, আমার বোন, তারা সবাই নদী ম্যাডামের বাড়িতে গেছে নদী ম্যাডামের ফ্যামিলির মানুষের সঙ্গে নদী ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বলছিস দোস্ত? আঙ্কেল আন্টির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো বুঝতে পারছি না। তারা কেন এরকম সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? আরে ভাই, তাদের এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা কি সেটা তো আমি নিজেই জানি না, তাহলে তোকে কি বলবো। যাই হোক ভাই, আমার এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আমার এসব ঝামেলা আর ভালো লাগছে না। তাহলে আঙ্কেল আন্টি যখন বাসায় আসবে তখন তুই তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বল। তুই তাদেরকে বল যে তুই নদী ম্যাডামকে বিয়ে করতে চাস না। তোর কি মনে হয় আমি তাদেরকে কিছু বলিনি? তারা কোনো কিছু না জেনে শুনেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি তাদেরকে সব বলেছি, তবে এইটুকু বুঝতে পারছি এই সব কিছুর পিছনে আমার ছোট বোন তিশার হাত আছে। সেই ইচ্ছে করেই আমার সঙ্গে এগুলো করছে। ধুর, তুই ভুল ভাবছিস। তিশা কখনো এরকমটা করতেই পারে না। আমার মনে হয় নদী ম্যাডাম তোর ফ্যামিলির সবাইকে পান পরা খাইয়েছে, যার কারণে সবাই তাকে এই বাড়িতে বউ বানিয়ে আনার জন্য পাগল হয়ে গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই মিলিয়ে নিতে পারিস। অতঃপর সাগর আর রাকিব দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো, আর গল্পগুজব করেই তারা রুমের মধ্যে দরজা বন্ধ করে সিগারেট খেতে থাকলো। এদিকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে সেটা তারা কেউই খেয়াল করলো না। তখনই হঠাৎ রুমের দরজায় কেউ একজন কড়া নাড়তে লাগলো। এই ভাইয়া, ভাইয়া কোথায় তুই? দরজা বন্ধ করে আছিস কেন? আমার রুমে আমি দরজা বন্ধ করে রাখবো নাকি খোলা রাখবো সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তো আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেব না। চিন্তা করিস না, তোকে আর বেশি দিন এই অবস্থায় থাকতে হবে না। আব্বু তোর বিয়ের দিন তারিখ ফাইনাল করে এসেছে। কিছুদিনের মধ্যেই ভাবি এই বাড়িতে চলে আসবে। তখন থেকে আশা করি আর আমাদেরকে কৈফিয়ত দিতে হবে না। যার জামাই সেই কৈফিয়ত নেবে। তিশা, তুমি এগুলো কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। যেখানে সাগর নদী ম্যাডামকে একদমই পছন্দ করে না সেখানে তোমরা বিয়ে ঠিক করে এসেছো, এটা তো ভাবতেই পারছি না। ভাবতে না পারলেও কিছুই করার নেই। যেটা সত্য সেটাই বলছি। আব্বু আম্মু নদী আপুর সঙ্গে ভাইয়ের বিয়ে ঠিক করে এসেছে। আগামী সপ্তাহে বিয়ে। এই কথা বলেই তিশা এসে সেখান থেকে চলে গেল। আর তিশার পেছনে পেছনে রাকিব তিশার রুমে চলে আসতো। তিশার রুমে এসে দরজা বন্ধ করতে যাবে তখনই সে দেখতে পেল রুমের ভেতর রাকিব চলে এসেছে। এটা দেখে সে বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? কেন এলাম আবার? তোমার একটু আদর নিতে এলাম। তোমার ভাইয়া যদি বিয়ের আগেই বউয়ের কাছে থেকে ভালোবাসা নিতে পারে তাহলে আমি কেন সেই সব থেকে বঞ্চিত হচ্ছি? এ দেখো, একদম ফাজলামো করবে না। চুপচাপ এখান থেকে চলে যাও। বিয়ের আগে ওর সব কিছু হবে না। আগে ভালোই ভালোই ভাইয়ার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমি তোমার বাড়িতে চলে যাব। তখন সব কিছু সুদে আসলে শুনে নিও। না বাবা, আমি আবার সুদের ব্যবসা করি না। আমার জানের, আমি নগদই নেব। প্লিজ দাও না একটু। এই না, একদম নয়। আব্বু আম্মু যে কেউ এক্ষুনি এসে পড়তে পারে। তুমি এক্ষুনি রুম থেকে বের হয়ে চলে যাও। এই বলে তিশা রাকিবকে রুম থেকে বের করে দিতে চাইছিল, আর তখনই রাকিব ছিটকে গিয়ে সাগরের উপর পড়ে গেল। আর তখনই সাগর বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এগুলো কতদিন ধরে চলছে? আমি তোর বন্ধু হয়েও জানতে পারলাম না। কই আবার কি চলতে যাবে? দেখ, আমি তোর পিছন পিছন নিয়ে আসছিলাম। তোদের মধ্যে কি কথা হয়েছে আমি সবটাই শুনে নিয়েছি। তাই আর আমার কাছে কোনো কিছু লুকাতে যাস না। কি হয়েছে আমাকে খুলে বল, তা না হলে কিন্তু আমি আব্বুর কাছে তোদের নামে উল্টাপাল্টা বিচার দেব। ভাইয়া প্লিজ, তোকে রিকোয়েস্ট করি, দয়া করে তুই আম্মুর কাছে কিছু বলতে চাস না? প্লিজ ভাইয়া, আমি না তোর একমাত্র আদরের ছোট্ট বোন। আমার সঙ্গে এরকম করিস না। ও তাই নাকি? নিজের ডুবে ডুবে জল খাবেন আর আমাকে বিপদে ফেলাবেন? এটা তো হতে পারে না। আপনি নিজে প্রেম করছেন বিয়ে করার জন্য,
আর এখন কিনা আমাকে এত বড় একটা ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাইয়া, বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। নদী আপু নিজেই তো এসে আব্বু আম্মুকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে নিল। সেখানে তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? আমি তো শুধুমাত্র তাদের সঙ্গে তাল মেলালাম। হ্যাঁ সেটাই তো, আমি তো তখন এটাই বুঝতে পারছিলাম না আপনি কেন তালে তালে নাচতে চান। এতক্ষণ আমি আসল বিষয়টা জানতে পারলাম। তোদের যখন এতই বিয়ে করার শখ, তোরা বিয়ে করে নে, আমাকে কেন এসব ঝামেলার মধ্যে জড়াতে চাইছিস? ভাইয়া, তুই আমার বড় ভাই, তাকে রেখে যদি আমি বিয়ে করে নিই তাহলে এটা কি দেখতে ভালো লাগবে? তাই তো একটু সুযোগ পেলাম আর তোকে বিয়েটা করিয়ে, তারপর আমি বিয়েটা করে নিলাম। হ্যাঁ দোস্ত, তিশা একদম সত্যি কথাই বলছে। আসলে আমাদের মধ্যে অনেকদিন ধরেই সম্পর্ক চলছে, কিন্তু ভয়ে তোকে বলতে পারিনি। তুই আমার বন্ধু, তুই যদি আমাদের দুজনকে ভুল বুঝিস তাই কিছু বলতে পারিনি। প্লিজ ভাই, তিশাকে আমি অনেক বেশি ভালোবাসি, তুই আমাদের ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়াস না। সত্যি আমি ভাবতে পারছি না তুই আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবি। তুই আমার বোনের সঙ্গে তালে তাল মিলিয়ে আমার এত বড় একটা ক্ষতি করবি। বিশ্বাস কর ভাই, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি, যেখানে তোরা নিজেদের ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার সঙ্গে এরকমটা করবি। দেখ ভাই, যেটা হওয়া সেটা হয়ে গেছে। তুই তো খুব ভালো করে জানিস আঙ্কেল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কোনোভাবেই সেখান থেকে পিছুপা হয় না। তাই এখন আর আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যেটা হচ্ছে সেটা মেনে নে। সাগর তখন আর তাদের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তখনই তিশা বলতে লাগলো, যাক বাবা, ভাইয়া দেখে কিছুই বললো না। সে কি আবার কোনো ঝামেলা করবে নাকি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করো না, সে কোনো ঝামেলা করবে না, তাকে আমি ছোটবেলা থেকে চিনি। চিন্তা করো না, সে কোনো ঝামেলা করবে না, তাকে আমি ছোটবেলা থেকে চিনি। সেই ক্লাস 2 থেকে আমাদের দুজনের বন্ধুত্ব। তুমি তোমার ভাইকে যতটা না চেনো, আমি তোমার ভাইকে তার চেয়ে বেশি করে চিনি। তাই যেন হয়, ভাইয়া যেন কোনো ঝামেলা না করে। আল্লাহর কাছে শুধু এটাই বলছি বারবার। এরপর চলে গেল আরো 2 দিন। আগামী সপ্তাহে যেহেতু বিয়ে, ইতিমধ্যে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই শপিং নিয়েই ব্যস্ত। শুধু বউয়ের জন্য নয়, সবাই নিজেদের জন্য শপিং করছে। শুধু সাগর সেই সব কিছু থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছে। সে এসব কিছুতেই নিজেকে যোগ করতে চাইছে না। সেদিন বিকেলবেলা তার আব্বু ড্রয়িং রুমে বসেছিল। তার আব্বু তাকে ডেকে নিল নিজের কাছে আর বলল, কি ব্যাপার সাগর, তুমি এসব কি করছো আর কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি তোমার বাবা হয়ে তোমার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করলাম, আর সেখানে তুমি কিনা এরকম করছো, এটা তোমার কাছ থেকে আশা করিনি। আব্বু, তোমরা আমার সঙ্গে এরকমটা করবে এটাও কিন্তু আমি আশা করিনি। তোমরা আমাকে ধরে বেঁধে আমার কলেজের ম্যাডামের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমরা আমার গার্ডিয়ান, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের আছে, কিন্তু তাই বলে এরকমটা করবে এটা আমি কল্পনা করিনি। যা হয়েছে সেটা তোমাকে মেনে নিতে হবে, কারণ তোমার বাবা তাদেরকে কথা দিয়ে এসেছে তাদের বাড়ির মেয়েকে তোমার জন্য বউ করে নিয়ে আসবে। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ এইসব কিছু নিয়ে ঝামেলা করো না। আর একটা কথা, তুমি খুব ভালো করেই জানো বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ কিছু চায় না। আমি নিশ্চয়ই তোমার জন্য খারাপ কিছু করব না, এইটুকু ভরসা তো তুমি রাখতেই পারো। হ্যাঁ, আমি তো সবকিছু তোমাদের উপরই ছেড়ে দিয়েছি। আমি কি তোমাদের কিছু বলেছি নাকি? তোমরা তোমাদের ইচ্ছা মতোই তো সবকিছু করছো। আমি কি তোমাদের একটু বাধা দিয়েছি? হ্যাঁ, আমি খুব ভালো করে দেখেছি যে তুমি আমাদের কোনো কাজে কোনো বাধা দিচ্ছ না, কিন্তু তারপরেও বিয়েটা তোমাকে একটু আনন্দ উল্লাস করতে দেখা যাচ্ছে না। সবাই তোমার বিয়ে নিয়ে কত আনন্দ উল্লাস করছে, আর তুমি চুপ করে তোমার মতো করে আছো। এটা কি মেনে নেওয়া যায়? বিয়েটা যদি আজ আমার পছন্দের মানুষের সঙ্গে হতো তাহলে নিশ্চয়ই আমি আনন্দ উল্লাস করতাম, কিন্তু বিয়েটা যেহেতু আমার পছন্দের মানুষের সঙ্গে হচ্ছে না, তাহলে তো সেখানে আনন্দ উল্লাস করার কিছুই নেই, তাই না? তোমরা তোমাদের মতো আনন্দ করো, আমার তো আর মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে সাগর মুখটা কালো করে সেখান থেকে চলে গেল। কিন্তু তার আব্বু তার সেসব কথার কোনো পাত্তা দিল না, কারণ তিনি খুব ভালো করেই জানেন তার সন্তানেরা তার বিয়ের সিদ্ধান্তের ওপর কখনোই কোনো কথা বলবে না। যাই হোক, এদিকে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতো। সাগর নিজের ফোনটা অফ করে রেখেছে। সে কোনোভাবেই নদীর সঙ্গে কোনো কথা বলতে চায় না, আর কোনো যোগাযোগও করতে চায় না, যাতে নদী একবার হলেও এটা মনে করে যে সাগর তাকে বিয়ে করতে চায় না।
আর নদী নিজে থেকেই এই বিয়ে থেকে পিছু পা হয়, কিন্তু সেটা হলো না। তার বিপরীতই কিছু হলো। গায়ে হলুদের আগের দিন রাতের বেলা সাগর নিজের রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তখনই হঠাৎ সে দেখতে পেল ব্যালকনি থেকে কেউ উঠে আসছে। সে মনে মনে ভাবলো হয়তো চোর, তাই সে আস্তে আস্তে দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়লো। আর তখনই নদী এসে তার রুমে ঢুকলো। নদী সাগরকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আরে যা, এত কষ্ট করে এত দূর থেকে চলে আসলাম, আর আমার জামাই আমাকে দেখে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে গেলটা কোথায়? রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ করা। তবে কি আমার জামাই রুমের ভেতরেই আছে নাকি ওয়াশরুমে গেছে? এই কথা বলেই নদী ওয়াশরুমে দরজা খুলতে যাবে, তখনই পেছন থেকে সাগর বলল, আমি এখানেই আছি। আমি তো ভেবেছিলাম চলে এসেছে, তাই তো পিছন থেকে লুকিয়েছিলাম। এখন বলুন আপনি এখানে কেন এসেছেন? তার আগে তুমি বলো, তুমি তোমার ফোনটা অফ কেন রেখেছো? তুমি জানো না তোমার কণ্ঠ শুনতে না পেলে আমার একটুও ভালো লাগে না। আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তো তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে আসলাম। আপনি কেন আমাকে বিয়েটা করেছেন বলেন তো? আপনি তো খুব ভালো করেই জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর বিয়েও করতে চাই না। তাহলে কেন আপনি এসব করছেন? কেউ একজন আমাকে পছন্দ নাই করতে পারে, কিন্তু তাই বলে কি তাকে আমি আমার পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দেব? এমনটা তো আর হতে পারে না। আমি তোমায় পছন্দ করি, আমি তোমায় ভালোবাসি আর বিয়ে করতে চাই। কিন্তু ম্যাডাম, কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করাটা কি আপনার একটু অনুচিত বলে মনে হচ্ছে না? না, হচ্ছে না, কারণ তার পুরো ফ্যামিলি আমাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসার জন্য রাজি। সেও নিশ্চয়ই কিছুদিন পর রাজি হয়ে যাবে। তাহলে আমার অনুচিত বলে কেন মনে হবে? আমার তো মনে হচ্ছে সবকিছুই ঠিক আছে। এই বলেই নদী ধপাস করে সাগরের বিছানার উপর শুয়ে পড়ল। সাগর এই বিষয়টা সহ্য করতে পারল না, কিছুটা রেগে গিয়ে বলল, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমার বিছানায় আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষ বসতে পারেনি, আর আপনি আমার বিছানায় শুয়ে পড়েছেন, কারণটা কি? কারণ কিছুদিন পর থেকে এটা আর তোমার বিছানা থাকবে না। এটা তোমার আমার মানে আমাদের দুজনের বিছানা হয়ে যাবে। কারণ দুদিন পরে তো এই বাড়িতে আমি বউ হয়ে আসছি। তারপর তো এই বাড়ির সব কিছুতে তোমার যতটুকু অধিকার, ঠিক ততটুকু অধিকার আমারও থাকবে। মাইন্ড ইট, আপনি এ বাড়িতে বিয়ে করে বউ হয়ে আসছেন সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার ব্যক্তিগত জিনিসে আপনাকে কোনো অধিকার ফলাতে দেব। আপনি এখনই আমার রুম থেকে বের হয়ে চলে যান। আমি আপনাকে এখানে আর এক মুহূর্ত দেখতে চাইছি না। ওমা, এভাবে বললে হয় নাকি? এত দূর থেকে আসলাম, একটু আদর যত্ন ভালোবাসা না দিয়ে চলে যাব নাকি? কিসের আদর, তথ্য আর কিসের ভালোবাসা? আপনার কি একটু লজ্জা করে না এসব কথা বলতে? যেখানে একটা ছেলে আপনার অ্যাভয়েড করছে আর আপনি তার পিছনে পড়ে আছেন। এই দেখো, এত বেশি কথা বলো না। আমার খুব কফি খেতে ইচ্ছে করছে। এখনই যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কোনোদিন কিচেন পর্যন্ত যাই না, আর সেখানে আপনার জন্য কফি বানিয়ে আনবো, এটা আপনি ভাবলেন কি করে? আপনি যদি কফি করার ইচ্ছা থাকে তাহলে নিজে গিয়ে বানিয়ে খান। ঠিক আছে, তোমাকে কষ্ট করে আমাকে কফি বানিয়ে দিতে হবে না। আমি নিজেই নিচে গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। তবে হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিচ্ছি, এরপর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বিয়ের আগেই কেন শ্বশুরবাড়ি চলে এসেছি, তাহলে আমি বলবো তুমি আমাকে নিয়ে এসেছো। এই না, একদমই আপনি এটা করবেন না। তাহলে সবার সামনে আমার মান সম্মান যেটুকু বাকি আছে সেটুকুও চলে যাবে। তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। সাগর তখন নিরুপায়, তার আর কিছুই করার নেই, তাই সে চুপচাপ রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। আর তারপর এক কাপ গরম কফি বানিয়ে রুমে এসেই দরজাটা লাগিয়ে দিল। কি হলো, তুমি দরজা কেন বন্ধ করলে? আমার সঙ্গে বাসর করার ইচ্ছে হয়েছে নাকি বিয়ের আগে? দেখুন, আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার এসব উল্টাপাল্টা কথা আমার একদমই ভালো লাগে না। চুপচাপ কফিটা খেয়ে তারপর মানে এখান থেকে বিদায়ী হয়ে চলে যান। আমি না আর আপনাকে সহ্য করতে পারছি না। আপনি একদম ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। উফ জামাই, তুমি সব সময় আমার সঙ্গে এরকম খেচের খেচের করো কেন? আমার সঙ্গে একটু ভালোবেসে রোমান্টিক করে কথা বলতে পারো না? আপনার রোমান্টিকতার খাতায় আগুন। আপনি চুপচাপ কফিটা খান, এখান থেকে বিদায় হন। নদী তখন আর কোনো কথা না বলেই চুপচাপ কফিটা খেয়ে নিল। আর তারপর সাগরকে উদ্দেশ্য করে বলল, জামাই, আমি চলে যাচ্ছি, তবে এসেছিলাম বিয়ের আগে বাসরের কাজটা সেরে নিতে। তুমি ওসব কাজে কতটা এক্সপার্ট সেটা একবার দেখে নিতে, কিন্তু তুমি তো আমাকে সেটা করতেই দিলে না।
আপনি যাবেন এখান থেকে নাকি আমি ধাক্কা দিয়ে বেলকনি থেকে ফেলে দেব? বিয়ের আগে বউ ছাড়া হলে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার রুমে আছি, আর তোমার ব্যালকনি থেকে পড়ে গেলে কিন্তু পুলিশ এসে প্রথমে তোমাকেই সন্দেহ করবে। এটা ভুলে যেও না, তখন কিন্তু খুনের মামলায় জেলে যেতে হবে। আপনাকে বিয়ে করার চাইতে জেলে গিয়ে জেলের গান, এটা না অনেক ভালো। ওমা, এভাবে বলো না। আমি থাকতে আমার জামাই কেন জেলে যাবে? জেলের ঘানি টানবে। আমি চলে যাচ্ছি, লাভ ইউ। নদী তখন সাগরের গালে ঠাস করে একটা কিস বসিয়ে দিয়ে তারপর ব্যালকনি দিয়ে চলে গেল। ঠিক তখনই সাগরের রুমে তার ছোট বোন চলে আসতো। ভাইয়া, তোর বুঝি আর তর্স হয়েছে না বিয়ের আগেই বউকে নিয়ে বাসরের কাজ সেরে ফেলবি? দেখো, একটা চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেব। তোর এসব ফাইজলামো কি কখনো বন্ধ হবে না? এই মেয়েটা যেমন পাগল, আমার বাড়ির মানুষগুলো ঠিক তেমনই পাগল। বলবি না ভালো কথা, তাহলে এভাবে বকা দেওয়ার কি আছে? যাচ্ছি। এই বলে দিশা সাগরের রাগী রূপ দেখে বের হয়ে চলে গেল। এরপর দেখতে দেখতে এই দুদিন চলে গেল। ইতিমধ্যে তাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। তিশা, রাকিব আর রাজ তিনজন দায়িত্ব নিয়ে সাগরের জন্য তার বাসর ঘর সাজিয়েছে। অপরাধীকে সাগর ছাদে বলে অপরদিকে সাগর ছাদে বসে সিগারেট টানতেছে। তখনই বাসর ঘর সাজানোর কাজ শেষ করেই রাকিব আর রাজ দুজনেই ছাদে আসতো। সাগরকে এইভাবেই সিগারেট টানতে দেখে বলল, আরে শালা, বিয়ে হয়েছে, কই আনন্দ করবি তা নয়, তুই সিগারেট টানছিস? তোদের আনন্দ ধরা কর, আমার মনে কোনো আনন্দ নেই। যা এখান থেকে। চলে যাবো তো অবশ্যই, কিন্তু একা কেন যাব? আমরা তোকে নিয়ে যেতে এসেছি। আমরা তোকে এখান থেকে নিয়ে তারপরে যাব। রুমে ভাবি তোর জন্য অপেক্ষা করছে। এখন তো আর ম্যাডাম বলতে পারবো না। হাজার হোক তোর বিয়ে করে বউ বলে কথা। দেখ, একদমই আর কি করবি না। এই বজ্জাত মহিলার সঙ্গে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি কি ওকে কোনোদিনও বউয়ের অধিকার দেব নাকি? সে পরে দেখা যাবে, এখন চল আমাদের সঙ্গে। এই বলে আর রাজ আর রাকিব দুজনে মিলেই জোর করে টেনে হিঁচড়ে সাগরকে তার রুমের সামনে নিয়ে আসতো। তারপর ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজাটা বাহির থেকে বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে রাকিব আর রাজ দুজনেই একসঙ্গে বলতে লাগলো, ভাবি, আপনার জামাইকে আপনার কাছে দিয়ে গেলাম, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমরা এখন আসি। এই বলে রাকিব আর রাজ দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েই সেখান থেকে চলে গেল। আর এদিকে তখনই নদী বিছানা থেকে নেমে সাগরের দিকে এগিয়ে আসতে লাগলো। এই দেখুন, আপনি একদম আমার কাছে আসবেন না। আমি আপনাকে কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না। আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। আমাকে একটা বাড়ির আর চাদর দিন, আমি বেলকনিতে গিয়ে ঘুমিয়ে পড়বো। উফ, জামাই বা শর্ত জীবনে একবারই আসে। আমি কি সেটাকে নষ্ট করে দিতে পারি নাকি? তুমি চাইলেই কি আমি এখন তোমাকে এখান থেকে চলে যেতে দেব? চলো, বাসর করব। এই কথা বলেই নদী সাগরের দিকে এগিয়ে আসছিল। আর সাগর তো এক পা দুপা করেই পিছাতে থাকলো, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? বন্ধ দরজা জানালা বন্ধ, এখান থেকে তো আর পালানোর কোনো সুযোগ নেই। একটা সময় দেয়ালে পিঠ ঠেকে গেল, আর তখনই নদী তাকে ধরে ফেললো। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। বিয়েটা যখন করেই ফেলেছি, তখন বাসরটা তো করতেই হবে। চলো, আর দেরি কিসের? এই বলে তখনই নদী সাগরকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল আর তার বুকের উপর উঠে বসলো। তখনই সাগর বলতে লাগলো, প্লিজ, আপনি আমার বুকের উপর থেকে না। মন, আমি একটু পিচ্ছি একটা ছেলে, আমার সঙ্গে এসব করতে আপনার একটু লজ্জা করবে না? প্লিজ আমাকে ছেড়ে দিন।